সম্পাদকীয়তে আজকের বিষয় শান্তির পায়রা উঠছে। আর এ নিয়ে আলোচনার জন্য আমাদের স্টুডিওতে উপস্থিত আছেন অধ্যাপক ডক্টর মেজবা কামাল, ইতিহাস বিভাগ, ঢাকা বিশ্ববিদ্যালয়। ওই প্রান্তে আছেন সঞ্জীব ড্রন, সাধারণ সম্পাদক, আদিবাসী ফোরাম। এছাড়াও আমাদের সাথে যোগ দিয়েছেন রাঙামাটি থেকে আমাদের সিনিয়র রিপোর্টার কমল দে। তবে আলোচনা শুরুর আগেই চলুন দেখে নিই এখনকার প্রধান শিরোনামগুলো। প্রিয়নগরে ফিরে শ্রদ্ধার ভালোবাসায় সিক্ত হলেন প্রয়াত মেয়র আনিসুল হক। বনানী কবরস্থানে মায়ের পাশে ছেলের কবরে শায়িত হলেন শেষ নিদ্রায়। নিম্ন আদালতের বিচারকদের শৃঙ্খলা বিধির গেজেট চলতি সপ্তাহে জানালেন আইনমন্ত্রী। নির্বাহী বিভাগ ও বিচার বিভাগের সমন্বয় জরুরি বললেন রাষ্ট্রপতি। পার্বত্য শান্তি চুক্তি 2 দশক পূর্তিতে গণসমাবেশ বেশিরভাগ সত্যই পূরণ হয়েছে সরকারের এমন দাবি সুমন করে ফাঁকি বললেন সন্তু লারমা। সারা দেশে ঈদে মিলাদুন্নবীতে নানা আয়োজন, চট্টগ্রামে লাখো মুসল্লির অংশগ্রহণে জশ্নে জুলুসের র্যালি। এবং বাংলাদেশ ধর্মীয় সম্প্রীতির সবচেয়ে ভালো উদাহরণ, তেজগাঁওয়ে বিশেষ প্রার্থনায় পোপ, 3 দিনের সফর শেষে ঢাকা ত্যাগ। স্যার, আপনি তো পার্বত্য চট্টগ্রামের যে আদিবাসী যারা আছে, নৃগোষ্ঠী বলেন, জাতিগোষ্ঠী বলেন, যেটাই বলেন না, এটা নিয়ে আপনার গবেষণা, পাশাপাশি আপনি এটা নিয়ে দীর্ঘদিন কাজ করছেন। সরকার যে বলছেন শান্তি যে চুক্তিটা আমাদের হয়েছে 97 সালে এই দিনে, তাতে বলা হচ্ছে যে 78টা চুক্তির মধ্যে 72টা চুক্তির মধ্যে 72টা চুক্তির মধ্যে যেটা হয়েছে সেটা 48টা ধারা বাস্তবায়ন হয়েছে। 78টা ধারা যেটা আছে এর মধ্যে 48টা বাস্তবায়ন হয়েছে। এবং তারপরে পাশাপাশি ওনারা বলছেন যে এর পাশাপাশি আংশিক এবং এভাবে 15টা, আবার 9টা কিছু কিছু চলমান আছে এই অবস্থায়। কিন্তু এর অপরপক্ষ যেটা, যাদের সাথে শান্তি চুক্তি হয়েছে, জনসংহতি সমিতি, সন্তু লারমা, এর প্রধান সন্তু লারমা বলছেন যে না, মাত্র 25টা চুক্তি মানে ধারা বাস্তবায়িত হয়েছে, বাকিগুলো হয়নি। এবং ওনার দাবি যে মূল যে সমস্যাটা ভূমি বিরোধ, যেটা এইটার নিষ্পত্তির এখনো আলো দেখেনি এই 2 দশকে। বলছে মূলত তার বক্তব্য হচ্ছে যে যদি এই ভূমি বিরোধের এই সমস্যার সমাধান হয় তাহলে বিশ্বকরা সবাই বলছে যে অলমোস্ট 60 থেকে 70% সমস্যার সমাধান হয়ে যেতে পারে। মূলত এই কারণে ওখানে অসন্তোষটা বেশি। এটা আসলে কতটুকু, মানে যেটা সরকারের দাবি করছেন এবং উনি সন্তু লারমা আর একটা পক্ষ, 2 পক্ষ, সরকার এবং জনসংহতির সন্তু লারমা, এই জায়গায় আসলে একটা জিনিস নিশ্চয়ই খেয়াল করেছেন যে গতকাল যখন প্রধানমন্ত্রী যখন ওই যে করলেন, ভিডিও কনফারেন্স করলেন, সেই ভিডিও কনফারেন্সে কিন্তু 20 বছর আগে চুক্তির সময় তার পাশে যিনি ছিলেন সন্তু লারমা, তিনি কালকে অনুপস্থিত ছিলেন। এবং কালকে যাদের সাথে তিনি কথা বলেছেন সেগুলো তার দলেরই লোকজন, তারা পাহাড়ে তার দলের লোকজন। তো তার দলের লোকজনের সাথে তিনি ঢাকা থেকে কথা বললেন, যাদের সাথে চুক্তি করেছিলেন তারা অনুপস্থিত। তো এটাই বোঝা যায় যে আপনার উভয়ের মধ্যে কতটা দূরত্ব তৈরি হয়েছে, বিপরীতমুখী অবস্থা, একটা বিপরীতমুখী অবস্থান চলে গেছে। তো প্রধানমন্ত্রী বলেছেন যে এটা 78 নয়, আসলে 72টা ধারা। হ্যাঁ, এর মধ্যে প্রধানমন্ত্রী কালকে উল্লেখ করেছেন যে 48টা হয়েছে। আমরা কিন্তু এই কথাটা পার্বত্য চট্টগ্রাম মন্ত্রণালয়ের যিনি সচিব, তাকে আমি গত 5 বছর ধরে বলতে শুনছি। 5 বছর ধরে? হ্যাঁ, 5 বছর ধরে তিনি বলছেন। আমি মাননীয় প্রধানমন্ত্রীর দৃষ্টি আকর্ষণ করতে চাই যে মাননীয় প্রধানমন্ত্রী গত 5 বছর আগে যদি 48টা বাস্তবায়ন হয়ে থাকে আপনার কর্মকর্তাদের ভাষ্য অনুযায়ী, তাহলে এই গত 5 বছরের মধ্যে 48টা কেন 49 হলো না, বা 50 হলো না, বা 60 হলো না, 65 হলো না, 48এই কেন থাকলো? তার মানে এইখানে যে কি এমন স্টাম্বলিং ব্লক তৈরি হয়ে গেল যে এটা আর এগোচ্ছে না। এক, দ্বিতীয় কথা যে 48টার কথা তারা বলছেন,
সে 48টার মধ্যে মাননীয় প্রধানমন্ত্রী আপনি অনেক সাহস নিয়ে, হ্যাঁ, অনেক প্রজ্ঞা নিয়ে আপনি শান্তি চুক্তি স্বাক্ষর করেছিলেন, যেটা আমি মনে করি যে একটা ঐতিহাসিক ঘটনা এবং সাহসিক ওই সময় এই জিনিসটা করতে পারা অত্যন্ত সঠিক সিদ্ধান্ত নিয়ে, হ্যাঁ, অত্যন্ত সাহসিকতার সাথে প্রধানমন্ত্রী এবং সন্তুলার মা দুজনে এই চুক্তিটা সেদিন স্বাক্ষরের আয়োজন করেছিলেন। তো কিন্তু আমি মনে করি যে এই চুক্তি বাস্তবায়নের ক্ষেত্রে তো ধরুন রাষ্ট্রের যারা পরিচালক, যারা আমলারা আছেন, বেসামরিক সামরিক আমলা, তাদের তো একটা গুরুত্বপূর্ণ ভূমিকা আছে। তার প্রধানমন্ত্রীকে নির্ভর করতে হয় তাদের উপর, তারা যে স্টেটমেন্ট দেন সেই স্টেটমেন্টের উপর নির্ভর করে প্রধানমন্ত্রী তার সিদ্ধান্ত নেন। তা আমি প্রধানমন্ত্রীর দৃষ্টি আকর্ষণ করতে চাই যে মাননীয় প্রধানমন্ত্রী, আপনি একটু দয়া করে খোঁজ করুন যে এই যে আপনার দপ্তর আপনাকে বলছে যে 48টা বাস্তবায়ন হয়েছে, 48টার মধ্যে মানে কয়টার কত শতাংশ বাস্তবায়ন হয়েছে। হ্যাঁ, যে যেমন ধরুন আপনার বাস্তবায়ন মানে তো এটা পুরোপুরি বাস্তবায়ন না। এখন যদি কোনোটার 1% বাস্তবায়ন হয়, কোনোটার 5% হয়, কোনোটার 25% হয়, তাহলে কি আপনি সেটাকে বাস্তবায়ন বলবেন? হ্যাঁ, আমি একটা উদাহরণ দিই আপনার, মানে ধরুন আপনার একটা বাংলাদেশ মানে যে বিষয়গুলো এইটার সাথে এই শতাংশের হিসাবের সাথে কিন্তু সাবজেক্ট ট্রান্সফারের বিষয়টা জড়িত। কারণ গোটা আন্দোলনটাই ছিল কিন্তু পাহাড়ের মানুষের যে শাসনতান্ত্রিক অধিকার সেটা সংরক্ষণ করার ব্যবস্থা করা, যে তারা যেন তাদের নিজেদের জীবন নিয়ন্ত্রণ পরিচালনার কাজে যেন তারা যেন নিজেরা ভূমিকা রাখতে পারেন। হ্যাঁ, তো তাদের অস্তিত্ব সংরক্ষণ, ভূমি অধিকার প্রতিষ্ঠা, তাদের শাসনতান্ত্রিক অধিকার প্রতিষ্ঠা, এই বিষয়গুলোর জন্য। তো সেই জন্যই কিন্তু আপনার এই যে 33টা বিষয় আমাদের কেন্দ্রীয় সচিবালয় থেকে ট্রান্সফার করে এগুলো পাহাড়ের যে পার্বত্য জেলা পরিষদ তাদের হাতে হস্তান্তর হওয়ার সিদ্ধান্ত হয়েছিল, এবং সেগুলো আবার তত্ত্বাবধানের জন্য বেসামরিক প্রশাসন তত্ত্বাবধানের জন্য এবং আপনার উন্নয়ন কর্মকাণ্ড সমন্বয়ের জন্য দায়িত্ব আঞ্চলিক পরিষদকে দেওয়া হয়েছিল। তো আমি একই সঙ্গে হ্যাঁ হ্যাঁ ধরুন যেমন আমি প্রধানমন্ত্রীকে অনুরোধ করব যে প্রধানমন্ত্রী, মাননীয় প্রধানমন্ত্রী, আপনি চুক্তি স্বাক্ষর করেছেন 20 বছর আগে। হ্যাঁ, আপনি খোঁজ নিয়ে দেখুন আপনার সিদ্ধান্ত অনুযায়ী পার্বত্য চট্টগ্রাম আঞ্চলিক পরিষদ হয়েছে, এবং আপনি কিন্তু গতকালের সভায় বলেছেন যে পার্বত্য ভূমি সমস্যার সমাধানের কাজটা এগোবে যদি আঞ্চলিক পরিষদ সহযোগিতা করে, যেটা আপনিও বললেন দানেশ ভাই, যেটা হচ্ছে অন্যতম প্রধান মূল জায়গা। হ্যাঁ, তো সেইখানে আঞ্চলিক পরিষদের কাছ থেকে প্রধানমন্ত্রী সহযোগিতা চাইছেন, ঠিকই আছে, কিন্তু আঞ্চলিক পরিষদ যে কাজ করবে 20 বছর আগে এই চুক্তি অনুযায়ী যে আঞ্চলিক পরিষদ গঠিত হয়েছে, সেই আঞ্চলিক পরিষদ তার আপনার কাজ করার জন্য লাগে বিধি এবং প্রবিধি। আপনার মন্ত্রণালয় কি সেই বিধি অনুমোদন করেছে এই গত 20 বছরে? আমি বলছি মাননীয় প্রধানমন্ত্রী, এই বিধি আজ পর্যন্ত হয় নাই, এই বিধি হয় নাই। তো রাষ্ট্রীয় প্রতিষ্ঠান চলে আপনার বিধি এবং প্রবিধির ভিত্তিতে, এবং শান্তি চুক্তি অনুযায়ী এবং সে অনুযায়ী যে আইন হয়েছে পার্বত্য চট্টগ্রামের আইন, সেই আইনে বলা আছে যে প্রবিধি তৈরি করবে আঞ্চলিক পরিষদ। আঞ্চলিক পরিষদ প্রবিধি তৈরি করে দিয়েছে, সেটা পার্বত্য চট্টগ্রাম মন্ত্রণালয় অনুমোদন করা হয়নি। তারা বিধি তৈরি করে দিয়েছে, তারা বিধি তৈরির জন্য বারবার অনুরোধ করেছিল 98, 99, তখন যখন হয় নাই তারা নিজেরা সেই বিধি জমা দিয়েছিল, এবং সেইটা মন্ত্রণালয় থেকে হারিয়ে গেছে। আমি আপনাকে বলছি, আমি জেনে কথা বলছি, মন্ত্রণালয় থেকে হারিয়ে গেছে, পরে আবার তারা দিয়েছেন, এবং আপনার সেইটাও এই 20 বছরের মধ্যে আজ পর্যন্ত অনুমোদিত হল না। তো পার্বত্য চট্টগ্রাম আঞ্চলিক পরিষদ যে কাজ করবে, কিভাবে করবে? ধরুন তাও তার চেয়ারম্যান সন্তুলা আরমার একটা স্ট্যাটাস আছে, তাকে প্রতিমন্ত্রীর মর্যাদা দেওয়া হয়েছে। পার্বত্য চট্টগ্রাম আঞ্চলিক পরিষদ তো গোটা পার্বত্য চট্টগ্রাম, যা দেশের 1/10 তার তত্ত্বাবধান করার কথা, এবং তার অধীনে ডিসি, তারপরে আপনার এই যে ইউএনও থেকে জেলা প্রশাসন, উপজেলা প্রশাসন, সবকিছু, তারপরে আপনার উন্নয়ন বোর্ড, এনজিওস, সবার কাজ তত্ত্বাবধান করা তাদের দায়িত্ব। সরকারি যতগুলো দপ্তর আছে,
তো সেটা তো সন্তুল আর্মা একা করবেন না, তার আঞ্চলিক পরিষদ সেই জন্য আছে। সেই আঞ্চলিক পরিষদের সদস্যদের স্ট্যাটাস আজ পর্যন্ত নির্ধারিত হয়নি, এবং এবং তাদেরকে করতে গেলে পার্বত্য চট্টগ্রামের যে অফিসিয়ালরা আছেন তার চেয়ে হায়ার স্ট্যাটাস হতে হবে। নির্দেশ দেবেন না। তো তারা সেটা আলোচনার সময় বলেছিলেন যে তাদের স্ট্যাটাসটা করা হোক আপনার সেক্রেটারি স্ট্যাটাস। হ্যাঁ, এবং সেখানে আমাদের আলোচনার সময় সরকারের পক্ষ থেকে বলা হয়েছিল যে তারা এটা স্ট্যাটাসটা দেবে জয়েন্ট সেক্রেটারি স্ট্যাটাস। তো ঠিক আছে, এটা নিয়ে সেইখানে আলোচনাটা থেমে গেছিল। ঠিক আছে, এটা সেক্রেটারি হোক, অ্যাডিশনাল সেক্রেটারি স্ট্যাটাস হোক, একটা স্ট্যাটাস তো দিতে হবে। আজ পর্যন্ত তাদেরকে কোনো স্ট্যাটাস দেওয়া হয়নি। এবং আমি একটা সময়ে বান্দরবানে কি তারা কোনো জায়গায় কোনো কিছু করতে নির্দেশ কিছু করতে পারছেন না, কেউ তাকে তোয়াক্কা করে না। আমরা যখন বান্দরবনে কয়েক বছর আগের কথা বলছি, আমরা এক এসপির সাথে কথা বলতে গেছিলাম। সেই এসপি বলেছে যে আঞ্চলিক পরিষদ আমি চিনি না। হ্যাঁ, সন্তুল আর্মা যেখানে আছে আঞ্চলিক পরিষদ সেখানে, বান্দরবনে কোনো আঞ্চলিক পরিষদ নাই। তো ডিসি এসপিদের অ্যাটিচিউড তো তাই। এমনকি আপনার মানে আজকে তো সন্তুল আর্মা বলেছেন যে আঞ্চলিক পরিষদের দাম এক সেপায়ের চেয়েও কম, একজন পুলিশের বা সেনাবাহিনীর সেপায়ের চেয়েও কম হচ্ছে আঞ্চলিক পরিষদের দাম। হ্যাঁ, ছোট জগন্নাথ। তো যাকে আপনারা ছোট জগন্নাথ বানিয়ে রাখবেন, আপনি উত্তর সমস্যা সমাধানের জন্য তার কাছে সহায়তা চাইবেন, তা তো হয় না। আরেকটা হচ্ছে যে শুধু তাই নয়, আপনার আমি এক সময় আমি সরকারি দলের বিভিন্ন লোকজনকে বলতে শুনেছি বিভিন্ন জায়গায় সভা সমাবেশে, এটা পত্রপত্রিকা মিডিয়ায় এসছে, যে মানে আপনার আঞ্চলিক পরিষদের অসহযোগিতার কারণে, সন্তুল আর্মার অসহযোগিতার কারণে চুক্তি বাস্তবায়ন হচ্ছে না, সন্তুল আর্মা চুক্তি বাস্তবায়ন করতে দিচ্ছে না। আরে সন্তুল আর্মার হাতে যদি ক্ষমতা থাকতো এটা কি তাহলে চুক্তি বাস্তবায়ন হয়ে, গতবার যিনি ছিলেন প্রতিমন্ত্রী যারা ছিলেন চট্টগ্রাম বীর বাহাদুর, না বীর বাহাদুর না, এখন তো আছেন, আগে যিনি উনি বলেছেন, হ্যাঁ উনি বলেছেন, এটা আপনার তারা বিভিন্ন সময় বলেছেন। তো যদি আপনার চুক্তি বাস্তবায়নের যদি ক্ষমতা সন্তুল আর্মার থাকতো, তাহলে তো তিনি বারবার এই অ্যাপিল সরকারের কাছে, জনগণের কাছে করতেন না যে চুক্তি বাস্তবায়ন হচ্ছে না। চুক্তি বাস্তবায়ন করার দায়িত্ব হচ্ছে রাষ্ট্রের, এবং রাষ্ট্রের প্রতিনিধিত্বকারী হিসেবে সরকারের, এবং ক্ষমতাটা তার হাতে আছে। সেইখানে যদি এখন চুক্তি অনুযায়ী, দেশের আইন অনুযায়ী যে এখতিয়ার তাদের, সেই এখতিয়ার যদি তাদেরকে না দেওয়া হয়, তাহলে তো তারা করতে পারবেন না। আমি আপনাকে মানে এরকম অনেক উদাহরণ দিতে পারি, যে যেমন ধরুন আপনার এই যে আপনি বললেন যে পার্বত্য চট্টগ্রামের সবচেয়ে বড় সমস্যা হচ্ছে ভূমি বিরোধ। ভূমি বিরোধ নিষ্পত্তির জন্য যে ভূমি বিরোধ নিষ্পত্তি কমিশন আইনটা দরকার, এই আইনটা 2001 সালে যখন হয়ে যায় এটা, হ্যাঁ মানে সেটা তো পাশ হলো যখন, তখন আপনার যেটা হলো যে 2001 সালে সেখানে এমন ভাবে এটা করা হলো যে সেখানে শান্তি চুক্তির সাথে বিরোধাত্মক 23টা ধারা ছিল। তো এইটা নিয়ে আপনার তারা তখন আপত্তি করেন। এরপর তো জাতীয় সরকার, তত্ত্বাবধায়ক সরকার ছিল, তারা সাহায্যে কোনো কর্ণপাত করেনি। এই সরকার এসে বিষয়টার প্রতি মনোযোগ দিতে অনেক সময় লেগেছে, তারপরেও তারা দিয়েছেন, এবং দীর্ঘ 15 বছরের চেষ্টায় কিন্তু আপনার সেই সংশোধনগুলো হয়েছে। তো মাঝখানে 15 বছর মতো হারিয়ে গেল সংশোধন করতে। কিন্তু যদি আওয়ামী লীগ যখন 96 থেকে 2001 ক্ষমতায় ছিল, তারা যদি যে চুক্তি স্বাক্ষর করেছেন সেই চুক্তি অনুযায়ী যদি আপনার ইয়েগুলো করতেন, আপনার ওই আইনের ধারাটা তৈরি করতেন, তাহলে মাঝখানে 15 বছর নষ্ট হতো না। যাই হোক, আমি তারপরে অভিনন্দন জানাই, সরকারকে অভিনন্দন জানাই, এবং আমি আপনাকে এটা বলতে পারি এ ব্যাপারে কিন্তু মাননীয় প্রধানমন্ত্রীর ব্যক্তিগত হস্তক্ষেপ প্রয়োজন হয়েছে, এবং তারপরে আপনার এই চুক্তি মানে এইটা এই আপনার পার্বত্য চট্টগ্রাম ভূমি বিরোধ নিষ্পত্তি কমিশন সংশোধন আইনটা হলো। এখন হওয়ার পরে এখন দেখুন যে এখনো পর্যন্ত কিন্তু তার জন্য যে প্রয়োজনীয় অফিস সেটা দেওয়া হয়নি। বিধিমালা হয়েছে না, সেটা মানে তাদের আপনার 3 জেলায় কমপক্ষে 3টা অফিস দরকার। খাগড়াছড়িতে একরকম অফিস হয়েছে, কিন্তু বাকি 2 জেলায় হয়নি, এবং সেখানে লোকবল দেওয়া হয়নি। এবং বিধিমালা খুব ইম্পর্টেন্ট, কারণ বিধিমালা ছাড়া কিন্তু কাজ করতে পারবে না। হ্যাঁ, কিন্তু আপনার সেই বিধিমালা আজ পর্যন্ত হয়নি। তাহলে কাজ করবে কি করে? কাজ করার কোনো সুযোগ নাই। হ্যাঁ, ফলে আপনার
আপনার যে সমস্যাটা হচ্ছে, আপনি ধরুন যে আঞ্চলিক পরিষদের বয়স তো 20 বছর হতে চললো, হ্যাঁ। তো আপনার এই 19-20 বছরে আঞ্চলিক পরিষদের আজ পর্যন্ত কোনো অফিস হয়নি, হ্যাঁ। এবং সেখানে তারা আপনার অন্য আরেকটা প্রতিষ্ঠানের অফিসকে তারা ভাড়া নিয়ে সেখানে আছেন, এবং সেইখানে তাদের আপনার মিটিং রুম যেটা, সেই মিটিং রুমটা হচ্ছে তাদের ডাইনিং হল। তো ডাইনিং হলকে মিটিং রুম হিসেবে ব্যবহার করে তারা কিন্তু কাজ করছেন। তো 20 বছর হয়ে যাচ্ছে একটা প্রতিষ্ঠানের বয়স, এরকম একটা গুরুত্বপূর্ণ প্রতিষ্ঠান, সেই প্রতিষ্ঠানের জন্য আপনার জমি আপনার বরাদ্দ দেওয়া, জমি আপনার অধিগ্রহণ, সেই কাজটা সরকার রাষ্ট্র করতে পারে না। তো তার মানেটা কি? তার মানেটা হচ্ছে যে এই চুক্তি বাস্তবায়নের ব্যাপারে যে সদিচ্ছা, সেই সদিচ্ছার মধ্যে ঘাটতি আছে, হ্যাঁ, জোরেও ঘাটতি আছে। এবং এই ব্যাপারে বিশেষত আমাদের যে আমলাতন্ত্র, রাজনৈতিক সদিচ্ছারও ঘাটতি আছে, এবং আমলাতন্ত্রের দিক থেকে কিন্তু বিরোধিতা প্রবল। হ্যাঁ, সুবিধা উনি যেটা বললেন, কোন জায়গায় আপনার বলছে, কোন জায়গায় ঘাটতিটা, কোন জায়গায় আপনার বিপরীতমুখী অবস্থানে চলে গেছে? আমি যদি এক কথায় প্রথমে বলি, সেটা হলো যে আদিবাসী পাহাড়ি মানুষের মর্যাদা অধিকারের প্রতি যে উপেক্ষা, অবহেলা এবং অসম্মান এখন চলছে, সেটা আমি মনে করি খুবই দুঃখজনক, এবং এটা ক্ষমার অযোগ্য আমি মনে করি। আমার কাছে চুক্তির কপি আছে, চট্টগ্রাম চুক্তির কপি। আজকে জ্যোতিরিন্দ্র বুধিপুরের আমার সন্তুরামা বলেছেন, শুভঙ্করের ভাগের কথা বলেছেন, আমার মনে হয় ব্যাখ্যা দেওয়া দরকার। কারণ আমি 2013 সালে জেনেভাতে যখন ইউপিআর হয় সেখানে উপস্থিত ছিলাম। সেই সময়ও পার্বত্য চট্টগ্রাম মন্ত্রণালয় বা সরকার থেকে বলা হয়েছিল যে যেটা আপনি বলছেন 72টির মধ্যে 48টি ধারা বাস্তবায়িত হয়েছে। আমি এটা গুনলাম, এটা কিভাবে 72টা হলো। দেখেন, প্রথমে চারটা খণ্ড আছে চুক্তির, ক, খ, গ, ঘ। ক খণ্ডে আছে 4টা, খ খণ্ডে 35টা, গ খণ্ডে 14টা, এবং ঘতে 19টাই হলো 72টা। এবং অদ্ভুত এইরকম হিসাব কিন্তু স্যার আমরা তো অনেক বছর ধরে কাজ করছি, এই হিসাবটা সম্ভবত গত 5-6 বছর ধরে মাত্র হচ্ছে। হিসাবটা কিভাবে অদ্ভুত দেখেন, এই যে ধরেন এক ছিল, একটা এক হয়ে গেলে কিভাবে, আমি আপনাকে বলি। 6 নম্বরে আছে পরিষদের মেয়াদ হইবে 5 বছর। 5 বছর হয়ে গেছে, একটা পূরণ হয়ে গেছে। তারপরে এখানে আছে চেয়ারম্যান সহ 22 জন সদস্য থাকবে, 22 জন সদস্য আছে, হয়ে গেছে। তারপরে এখানে আছে পরিষদে সরকারের সমতুল্য যুগ্ম সচিব একজন থাকবেন, হয়ে গেছে একজন। এইভাবে হিসাবটা আবার 18তে আছে, 8-এ আছে যদি পরিষদের চেয়ারম্যান শূন্য হয় তাহলে একজনকে নিয়োগ করা হবে। এইভাবে একটা অদ্ভুত হিসাব। এবং 10-এ আছে পার্বত্য চট্টগ্রাম উন্নয়ন বোর্ড থাকবে, এগুলো তো আছে। তার মানে আপনি দেখেন শুভম করে ফাঁকিটা আছে। এমনকি ধরেন এখানে আছে 14 নম্বরে, এই পরিষদের তহবিল গঠিত হইবে এইভাবে, এতে একটা হয়ে গেছে। এই হলো একটা হিসাব। ধরেন আপনি আজকে সৈয়দ আবুল মকসুদ বলছিলেন যে এটা একটা হিসাবটা পুরোপুরি একটা ধোকাবাজি এবং একটা ভাওতাবাজি, মানুষকে ভুল বোঝানোর জন্য। এখন যদি সাধারণ মানুষকে বলা হয়, বা আমরা তো অনেক সময় জাতিসংঘ বা আন্তর্জাতিক সভায় যাই, সেখানে আন্তর্জাতিক সম্প্রদায়ের মানুষেরা যখন বলেন সরকার বলছে 72টার মধ্যে 48টা হয়ে গেছে, তারপরে 15টা আছে চলমান, 9টা হয়, তাহলে তো মানুষ মনে করবে সবই হয়ে গেছে। কিন্তু আমি আপনার হিসাবটা বলে দিলাম, এটা আমি ওয়ার্ল্ড কাপ ফুটবলে গতকালকে এটা ড্র দেখছিলাম। এটা এরকম ধরেন 2টা দল থাকবে, 2টা দলে 22 জন খেলোয়াড় থাকবে, 22-এর জায়গায় 30 জন দেন, কোনো সমস্যা নাই। তাদের জার্সি থাকবে, তাদের কাছে বল দেওয়া হবে, এমনকি তারা মাঠেও যাবে, রেফারিও থাকবে 3 জন বা 5 জন, কিন্তু দেখা গেল যে খেলা হয় নাই। তার মানে কি আমরা কি বলবো নাকি যে এই 80% খেলা অনুষ্ঠিত হয়েছে? আসলে তো বলবো আমরা খেলা অনুষ্ঠিত হয় নাই। চুক্তিকে খণ্ডিত ভাবে দেখার কোনো সুযোগ নাই। আমাকে আপনাকে মানুষকে যেভাবে খণ্ডিত করে দেখার সুযোগ নাই, চুক্তিকেও খণ্ডিত করে দেখার সুযোগ নাই। কিন্তু বিভ্রান্তির জায়গা হলো সাধারণ মানুষ এই যে 72টা, এবং পত্রিকাগুলো এভাবে লিখছেন, সাধারণ মানুষগুলো মনে করে যে 72টা থেকে যেহেতু 48টা হয়ে গেছে তো অনেক কিছু হয়ে গেছে, পাহাড়ের মানুষেরা মনে হয় আরো বেশি চাইবা, তারা হয়তো নিজেরা করছে এরকম। আমি যে কথাটা বলতে চাই সেটা হলো যে আজকে অনেকগুলো পত্রিকায় আপনি দেখবেন যে একটা ক্রোড়পত্র দেওয়া হয়েছে, পার্বত্য চট্টগ্রাম শান্তি চুক্তি। এটাকে সরকার বলছে শান্তি চুক্তি, আসলে এটা পার্বত্য চট্টগ্রাম চুক্তি। ঠিক আছে, ভেরি গুড, শান্তি চুক্তি, এটা শান্তির জন্য প্রতিষ্ঠা হয়েছে বা শান্তির জন্য আমরা সবাই কাজ করছি, সেটা আমরা চাই। এমনকি আমি ব্যক্তিগতভাবে, আমি সঞ্জীব ড্রং বা আদিবাসী মানুষ, আমরা মনে করি এই চুক্তি যদি বাস্তবায়িত হতো, এবং আমাদের মাননীয় প্রধানমন্ত্রী ইউনেস্কো পুরস্কার পেয়েছিলেন, উনি যদি নোবেল পুরস্কারও পেতেন বা এখনো যদি উনি পান,
আমি মনে করি আমরা আদিবাসী পাহাড়ি মানুষ আনন্দিত হব, দেশবাসী আনন্দিত হবে, সবাই কিন্তু আনন্দিত হবেন। এবং আমার তো মনে হয় পার্বত্য চট্টগ্রাম চুক্তি বাস্তবায়িত হলে, অক্ষর অক্ষরে যদি বাস্তবায়িত হতো, পাহাড়ি মানুষের দুঃখ দুর্দশা যদি দূর হতো এবং পার্বত্য চট্টগ্রামে আদিবাসী পাহাড়ি মানুষের মধ্যে যদি একটা কি বলে একটা আশা জাগতো, এমনকি আদিবাসীদের সঙ্গে পাহাড়িদের সঙ্গে বাঙালি বন্ধুদের, পার্বত্য চট্টগ্রামে যাদেরকে সেখানে বসানো হয়েছে, এবং বাঙালিদের মধ্যে অনেকেই তো আসলে ভালো নাই, ওখানে যারা গেছে তাদেরকে তো রাষ্ট্র বা সরকার তোমাকে জমি দেওয়া হবে, গরিব মানুষ, মেজবা স্যার বা আপনারা তো আর পার্বত্য চট্টগ্রামে যান নাই, ঠিক না? নদী ভাঙা মানুষ, গরিব মানুষকে সেখানে বসিয়ে দেওয়া হয়েছে। আমি তো মনে করি তারাও শান্তিতে বসবাস করতে পারত। তো সব মিলে আমি মনে করি চুক্তি বাস্তবায়িত হলে পাহাড়ি মানুষ শুধু না, সেখানকার বাঙালি আমাদের বন্ধু যারা আছেন তারাও কিন্তু আমি মনে করি এই শান্তির বা উন্নয়নের সুফল তারা কিন্তু পেতেন। আজকের গৃহপত্রে আমি দেখলাম যে রাষ্ট্র বা সরকার তাদের যে কাজগুলো হচ্ছে, যেমন রাস্তা বানানো হচ্ছে, বিদ্যুৎ যাচ্ছে, এমনকি মোবাইল ফোন প্রথম দিকে নেটওয়ার্ক ছিল না, পরবর্তীতে দেওয়া হয়েছে, বা বিশ্ববিদ্যালয় দেওয়া হয়েছে, যেটা পাহাড়ি মানুষেরা প্রথমে বলেছিলেন যে আমাদের অঞ্চলে আগে প্রাইমারি, তারপরে হাই স্কুল, তারপরে কলেজ, এগুলো উন্নত করেন যাতে তারা যোগ্য হয়ে উঠে বিশ্ববিদ্যালয়ে যাবার জন্য, এরকম তারা চেয়েছিলেন, দেওয়া হয়েছে। এবং আমার কাছে মনে হচ্ছে সরকার এই যে কিছু উন্নয়নমূলক কার্যক্রম গ্রহণ করছে, এটিকেই চুক্তি বাস্তবায়ন হিসেবে দেখছেন। আর আজকে মাননীয় মহামান্য রাষ্ট্রপতি, মাননীয় প্রধানমন্ত্রী এবং এখানে বিরোধী দলের সংসদ উপনেতা সাজিদা চৌধুরী, তারপরে আমাদের সভাপতি পার্বত্য চট্টগ্রাম মন্ত্রণালয়ের ওবায়দুল মুক্তাদির চৌধুরী সাহেব, এবং আমাদের সচিব মহোদয় নবাব বিক্রম কিশোর ত্রিপুরা এবং বীর বাহাদুর প্রতিমন্ত্রী পার্বত্য, তারা কিন্তু বাণী দিয়েছেন সরকারের পক্ষে, যেটা স্যার বলার চেষ্টা করেছেন। কিন্তু সমস্যা হলো পাহাড়ের মানুষের কণ্ঠ কোথায় এই গৃহপত্রে? এবং আজকে 20 বছর চুক্তি বর্ষপূর্তি পালিত হচ্ছে। সাধারণত মানুষ যখন বর্ষপূর্তি উদযাপন করে তখন তো আনন্দিত হয়, উৎসব করে, কি বলে গান নাচ হয়। অবশ্য গান নাচ গতকাল রাঙামাটি স্টেডিয়াম আমরা দেখেছি, এটা লাইভ দেখানো হয়েছে, সেখানে কি বলে জাতীয় শিল্পীরাও সেখানে গান গেয়েছেন। কিন্তু আমরা দেখেছি যে পাহাড়ি মানুষের উপস্থিতি বা মানুষকে তার জোর করে আনন্দ দেওয়া যায় না, তার আনন্দ আসতে হবে ভেতর থেকে। তা আমি যেটা ইতিবাচক ভাবে যদি আমি বলি, আমি মনে করি যে এই যে 72টা বা 48টা, এটা বিভ্রান্তিকর এবং এটা ভুল। এই চিন্তা, এই ধরনের কি বলে বিভ্রান্তিকর তথ্য দেওয়া ভুল, এবং নাগরিকদেরকে বলে কি বলে নিজেদের মধ্যে একটা বিভ্রান্তি তৈরি করা এবং আন্তর্জাতিক সম্প্রদায়কে বিভ্রান্তি তৈরি করা, এটা ভুল। কারণ প্রকৃত অর্থে আসলে সমস্যার সমাধান হয় না। সেই জন্য স্যার যেটা বলছেন যে অনেক কিছুই তো হয় নাই, যেমন এই চুক্তিতে আছে যে আঞ্চলিক পরিষদ গঠিত হবে, এটিকেও তারা ধরে নিয়েছেন। মন্ত্রণালয় হয়েছে, মন্ত্রণালয় 3 জেলা পরিষদের নাম পরিবর্তিত হয়েছে। হ্যাঁ, তো আমি মনে করি প্রকৃত জায়গা হলো যে জ্যোতিরিন্দ্র বুদ্ধিপ্রিয় লার্মা বা জনসংহতি সমিতি, ওনারা যে কথা বলছেন তাদের সঙ্গে নতুন করে আমি মনে করি ইতিবাচক ভাবে সম্মানের সহিত শ্রদ্ধার সহিত আলোচনা শুরু হওয়া উচিত, জাতীয় পর্যায়ে সংলাপ শুরু হওয়া উচিত। এবং আমাদের নাগরিক সমাজের মধ্য থেকে মনে করি যারা প্রগতিশীল, যারা পাহাড়ি মানুষের, আদিবাসী মানুষের অধিকার প্রতিষ্ঠা করতে চান, যারা প্রকৃত অর্থে সুন্দর বাংলাদেশ চান, একটি গণতান্ত্রিক, একটা মানবিক বাংলাদেশের স্বপ্ন বা চিন্তা আমরা যারা করি, আমি মনে করি নতুন করে আবার সংলাপ শুরু হোক। সরকারের পক্ষ থেকে তারা প্রয়োজনে বলুক যে কথাগুলো আমরা সামনাসামনি কথা বলতে পারি, আমরা সামনাসামনি বলতে পারি যে আপনারা বলছেন এইভাবে হচ্ছে, কিন্তু আমরা বলছি আমরা আসলে এইভাবে চাই। এবং পাহাড়ি মানুষের, আদিবাসী মানুষের যে না বলবার অধিকার আছে, তারা কি উন্নয়ন চায়, তারা যদি বলে আমরা এটা আসলে চাই না, আমরা আমাদের অঞ্চলে এই রাস্তা এখনই চাই না, আমরা তো কোনো জিনিস, আমরা আপাতত এটাকে আমরা অগ্রাধিকার ভাবে দেখতে চাই, তাদের কথাগুলো তো শুনতে হবে। এবং আলাপ আলোচনার মধ্য দিয়ে আমি মনে করি সংলাপের মধ্য দিয়ে আমরা নতুন করে পার্বত্য চট্টগ্রাম চুক্তি বাস্তবায়নের কথা ভাবতে পারি। জনসংহতি সমিতি বা পাহাড়ের মানুষ যে কথাটা বারবার বলছেন সেটা হলো যে ঠিক আছে, সরকার বলছে যে আমরা চুক্তি বাস্তবায়ন করব, আমরা চুক্তি করেছিলাম, আমরাই বাস্তবায়ন করব। বাস্তবায়ন যে করবেন তার জন্য একটা সময়সূচি ভিত্তিক একটা রোড ম্যাপ আপনারা দেন, যে ঠিক আছে আপনারা ফেব্রুয়ারি মাসে এটা করবেন, বিধি করে ফেলবেন, আপনারা মার্চ মাসে এটা করবেন, জুন মাসে এটা করবেন। এই সময়ের মধ্যে আপনারা একটা এই জায়গায় যেটা চান সেটা কেন করছেন না আপনারা? সময়সূচি ভিত্তিক রোড ম্যাপ দিতে আপনাদের সমস্যা কোথায়? আমি মনে করি যে সরকার যা হয়ে গেছে 20 বছরে হয়ে গেছে, আমি মনে করি এটা নিজেকে প্রশ্ন করা উচিত, রাষ্ট্র বা সরকারের নিজেকে প্রশ্ন করা উচিত যে আমরা এই পাহাড়ি মানুষদের সঙ্গে, যাদের সঙ্গে আমরা চুক্তি করেছি, যারা কি বলে এত সংগ্রাম শেষে তাদের অস্ত্র জমা দিয়েছেন, তাদের দিক থেকে তারা কথা রেখেছেন, এখন সরকারের কাজ
তাদের অঙ্গীকার বা কথা বাস্তবায়ন করা, আমি মনে করি এই কাজগুলো একসাথে বসে সরকার এবং পাহাড়ের মানুষ একসাথে বসে রোডম্যাপ ভিত্তিক নির্ধারণ করা যে এই কাজটা আমরা এই সময়ের মধ্যে করে ফেলতে চাই। আমি একটা কমলের সাথে দেখি রাঙামাটি থেকে। কমল, হ্যাঁ কমল, আমাকে বলেন আপনি কি দেখছেন আজকে, সেখানে কি দেখলেন? এই যে শান্তিচুক্তি, স্থানীয় লোকজন কি বলছেন আসলে এই চুক্তির ব্যাপারে? দানিশ ভাই যেটি বলেছি, গত কয়েক বছর ধরে দেখা যাচ্ছে শান্তি চুক্তি যে মূল দুই অংশীদার আওয়ামী লীগ এবং পার্বত্য জনসংহতি সমিতি, কিন্তু তারা এখন পর্যন্ত কখনো কিন্তু এই যে বিশেষ দিনটি আজ 20 বছর অতিক্রান্ত হতে চললো, তারা ঐক্যবদ্ধভাবে পালন করতে পারেনি। গত কয়েক বছরের মতো আজকেও তারা কিন্তু পৃথকভাবে তারা কর্মসূচি পালন করেছে। তবে এই যে পৃথকভাবে কর্মসূচি পালন করা, সেটা কিন্তু জনগণের মধ্যে কিছুটা আতঙ্ক ভাব ছিল। আমি গত কয়েক বছর ধরে দেখছি সকাল থেকে একটা আতঙ্ক ভাব চলে যায় যে দুই পক্ষে সমাবেশ করবে এবং খুব কাছাকাছি অবস্থান। আমি যদি বলি পার্বত্য জনসংহতি সমিতি রাঙামাটি জেলা শাখা যে সমাবেশটি করেছে সেটা ছিল জিমনেশিয়াম চত্বরে, ঠিক সেখান থেকে 1 থেকে 1.5 কিলোমিটার দূরত্বে আরেকটি সমাবেশ করেছে আওয়ামী লীগ কিংবা জেলা প্রশাসন, সেটা ছিল পৌরসভা চত্বরে। এবং এই যে দুইটি সমাবেশ একই সময়ে হওয়া, এবং এর ফলে কিন্তু জনগণের আতঙ্ক ছিল যে কোনো সংঘাত হয় কিনা, বা যেহেতু জানেন যে পাহাড়ের মধ্যে একটি স্পর্শকাতর এলাকা, যে কোনো মতো সংঘাত হতে পারে। সেখানে আমরা দেখেছি গতকাল থেকে কিন্তু পুরো গুরুত্বপূর্ণ রাঙামাটি যে গুরুত্বপূর্ণ সড়ক, গুরুত্বপূর্ণ মোড় এলাকায় কিন্তু পুলিশ পাহারা ছিল, এবং আজ সকাল থেকে সন্ধ্যা অবধি কিন্তু এই পাহাড়টি ছিল, যাতে কোনো রকম অপ্রীতিকর ঘটনা না ঘটে। কিন্তু এলাকাবাসী বা যারা স্থানীয় তাদের একটা দাবি যে দুপক্ষে ঐক্যবদ্ধ হয়ে শান্তি চুক্তিটি পালন করুক, কিন্তু তা হয়নি। যে এখানের মধ্যে দেখেছি আমরা যে জিমনেশিয়াম চত্বর যে সমাবেশটা আয়োজন করা হয়েছিল, সেখানে বক্তব্য রেখেছেন স্থানীয় সংসদ সদস্য এবং জেএসএস বা জনসংহতি সমিতির সহসভাপতি উষাতন তালুকদার। তিনি দাবি করেছেন এখন পর্যন্ত মাত্র 25টি দফা বাস্তবায়ন হয়েছে, এবং তিনি সরকারকে কিছু কিছু ক্ষেত্রে সাধুবাদও জানিয়েছেন। গতকালকে আরেকটি যেটি বিষয় ছিল যে ভিডিও কনফারেন্সের মাধ্যমে প্রধানমন্ত্রী শেখ হাসিনা 3 পার্বত্য জেলায় কথা বলেছেন। তো রাঙ্গামাটি যে ভিডিও কনফারেন্সটি হয়েছিল রাঙ্গামাটি স্টেডিয়ামে, সেখানে কিন্তু জনসংহতি সমিতির সহসভাপতি উষাতন তালুকদার নিজে উপস্থিত ছিলেন। তো সেই বিষয়ে তিনি আজকে বক্তব্য মধ্যে একটি কথা বলেছেন। তিনি বলেছেন প্রধানমন্ত্রী 3 পার্বত্য জেলায় কথা বলতে চেয়েছেন, কিন্তু তাদের মাঝে কেউ বা কেউ এটি কথা বলতে দেওয়া হয়নি। অর্থাৎ প্রধানমন্ত্রী গতকালকে ভিডিও কনফারেন্সের শেষ পর্যন্ত সে একটা কথা বলেছেন, আমি 3 পার্বত্য জেলায় কথা বলতেছি, কে কে আছে একটু দেখতে চাই, কিন্তু পরবর্তীতে যান্ত্রিক ত্রুটি বা কোনো কারণে আর এটা হয়নি। সেই বিষয়টি উষাতন তালুকদার কিন্তু আজকে তার সমাবেশে তুলে ধরেছেন। তিনি বলেছেন প্রধানমন্ত্রী আগ্রহী রয়েছেন এবং তিনি চুক্তি বাস্তবায়নের ব্যাপারে সেটি তিনি আগ্রহী রয়েছেন, কিন্তু কেউ না কেউ তাদের বাধা সৃষ্টি করছে, এটি উষাতন তালুকদার তিনি তার দাবি করেছেন। তিনি বলছেন প্রধানমন্ত্রী আমি যেহেতু ছিলাম, উনি যেটি দাবি করছেন, উষাতন তালুকদার বলছেন যে তিনি সেই ভিডিও কনফারেন্সে ছিলেন, হয়তো তিনি প্রধানমন্ত্রীর সাথে কথা বলতে চেয়েছিলেন, কোনো না কোনো তিনি কথা বলতে পারেননি, তার একটা আক্ষেপ রয়ে গেছে। এবং তিনি বলছেন প্রধানমন্ত্রীর সদিচ্ছা রয়েছে এই চুক্তি বাস্তবায়নের ক্ষেত্রে, এবং তিনি আশা করছেন হয়তো আগামীতে প্রধানমন্ত্রী সদিচ্ছার কারণে এই চুক্তি পূর্ণাঙ্গ বাস্তবায়ন হবে। তিনি আগে বলেছেন যেটি সবচেয়ে বেশি ভূমিবিরোধ নিষ্পত্তি, তিনি বলছেন ভূমিবিরোধ নিষ্পত্তি হলে কিন্তু শান্তি চুক্তি অনেকটা এগিয়ে যাবে, সেটি তিনি দৃষ্টি আকর্ষণ করেছেন। অপরদিকে আওয়ামী লীগ বা জেলা প্রশাসন যে সমাবেশটি করেছে সার্কিট পৌরসভা ভবন চত্বরে, সেখানের মধ্যে কিন্তু দিবঙ্গত তালুকদার বা সাবেক স্থানীয় জেলা আওয়ামী লীগের সভাপতি এবং সাবেক প্রতিমন্ত্রী পার্বত্য বিষয় প্রতিমন্ত্রী, এবং তিনিও শান্তি চুক্তির সময় একটি বড় ধরনের ভূমিকা রেখেছেন। তিনি প্রধানমন্ত্রীকে উদ্ধৃতি করে বলেছেন যে 48টি দফা ইতিমধ্যে বাস্তবায়ন হয়ে গেছে, 15টি দফা বাস্তবায়নের পথে রয়েছে, এবং আরো 9টি দফা পর্যায়ক্রমে বাস্তবায়ন হবে। তিনি তবে একটি কথা বলেছেন, সেই শান্তি চুক্তি বাস্তবায়নের ধীরগতির জন্য কিন্তু তিনি জেএসএস এর মনোভাব কথা যে একরকম মনোভাবকে কিন্তু তিনি অনেকটা ইনডাইরেক্টলি বা পরোক্ষভাবে তিনি দায়ী করছেন। না কমল, আমাকে একটু বলবেন কমল, তার মনোভাবটি বজায় রাখে। কমল আমাকে একটু জানাবেন আপনি যে জমি নিয়ে তারা ভূমি বিরোধ নিয়ে কোনো কথা বলছে কিনা? দুপক্ষে কিন্তু দোষারোপ পাল্টা দোষারোপ করছে, একে অপরকে টিকে টিপ্পনি কাটছে চুক্তি নিয়ে। বুঝতে পারেন শব্দটি যে ভূমি বিরোধ নিয়ে, যেটা মানে তাদের মূল এটা কোন সমস্যাটা কোথায়? চুক্তি এত আছে ধারা এত আছে, মূল জায়গাটা কোথায়, কোন জায়গায় ওখানকার স্থানীয়রা কি চাচ্ছে? গতকালকে কিন্তু আমি উষাতন তালুকদারের সাথে কথা বলেছিলাম, তিনি যেটি বলেছেন যে এখন পর্যন্ত ভূমি কমিশন গঠিত হয়েছিল, আপনি জানেন সর্বশেষ বিচারপতি আনোয়ার হক ছিলেন, তিনি বলছেন যে আইনটি 2000 সালে অনুমোদন হয়েছে কিন্তু এটি পাস হয়নি, এবং আইনটি, এবং তিনি আরেকটি কথা বলেছেন আমাদেরকে যে নতুন করে বিচারপতি এখন নিয়োগ দেওয়া হয়নি, যে চেয়ারম্যান যে ভূমি কমিশন চেয়ারম্যান নিয়োগ দেওয়া হয়নি, যেখানে ভূমি কমিশন কার্যক্রমটি পুরোপুরি একটি স্থবির হয়ে আছে। এবং তিনি দাবি করছেন যে সরকার
সরকার সদিচ্ছা আছে বা প্রধানমন্ত্রী শেখ হাসিনা সদিচ্ছা রয়েছে চুক্তি বাস্তবায়নের ব্যাপারে, কিন্তু মাঝে হয়তো কেউ বাধা সৃষ্টি করছেন, এটি ঊর্ধ্বতন তালুকদার দাবি করছেন। তিনি বলছেন যে সরকার প্রধানমন্ত্রী সদিচ্ছা থাকলে হয়তো বাধার কারণে প্রধানমন্ত্রী এটি বাস্তবায়ন করতে পারছেন না, বা ভূমি বিরোধ নিষ্পত্তির ক্ষেত্রে কেউ বাধা সৃষ্টি করছে, এমনটি তিনি বলছেন। এবং তিনি বলছেন যে 2016 সালে যদি আইন হয়ে থাকে তাহলে কেন পাস হচ্ছে না বা কার্যকর কেন হচ্ছে না, সেই জন্য তিনি প্রশ্ন তুলেছেন। কমল, আর একটা প্রশ্ন আছে আমার, সেটা হচ্ছে যে ভূমি জরিপ কি শেষ হয়েছে? জিতানিশ ভাই শুনছি। ভূমি জরিপ কি শেষ হয়েছে? জিতানিশ ভাই বুঝতে পারলেন শব্দটি? ভূমি জরিপ, যে জরিপটা ভূমি নিষ্পত্তি কমিশনের যেটা কাজ ছিল, যে ভূমি জরিপ, আসলে কিন্তু এখানে যে পার্বত্য ভূমি কমিশনের যে কমিশনটি কাজ করছে, সে কাজটি কিন্তু অনেকটা স্থিমিত বাবা খুব ধীর গতিতে চলছে। এর আগে কিন্তু আমি বেশ কয়েকদিন কথা বলেছিলাম, গত বছর বা তার আগের বছর বিচারপতি আনোয়ারুল হক সাহেবের সাথে আমার আমি কথা বলার সৌভাগ্য আমার হয়েছে বা কথা বলেছিলাম। তারা কিন্তু চেষ্টা করছেন, খাগড়াছড়ি তাদের একটা অফিস আছে, সেই অফিস থেকে তারা মূলত পার্বত্য ভূমি বিরোধ যে নিষ্পত্তির যে বিষয়গুলো রয়েছে সেগুলো মীমাংসার চেষ্টা করছেন। তবে যে গতিতে এগুলোর কথা সে গতিতে এগুচ্ছে না, এবং অনেকটা বলা চলে ঢাকা থেকে যেহেতু স্থানীয় একটা দাবি ছিল যারা ভূমি কমিশন দায়িত্ব পালন করবেন চেয়ারম্যান সহ সবাই, তার জন্য স্থায়ীভাবে এখানে থাকেন। কিন্তু তারা বলছেন যে যারা দায়িত্ব রয়েছেন তারা কিন্তু ঢাকা থেকে এসে এখানে মাঝে মাঝে অফিস করেন এবং অফিসের ফর্মালিটি দেখাশোনা করে তারা আবার ঢাকায় ফিরে যান, যার ফলে কিন্তু একটা দীর্ঘ প্রতিবন্ধকতার সৃষ্টি হচ্ছে, এমনটি দাবি করছেন এখানে যারা বাসিন্দা রয়েছেন, যারা ভূমি কমিশনের যারা নিষ্পত্তি চান, যে নিষ্পত্তিটি চান, তাদের দাবি যে স্থায়ীভাবে যেন ভূমি কমিশনের চেয়ারম্যান হোক বা সদস্য হোক, তারা স্থায়ীভাবে 3 পার্বত্য জেলায় অবস্থানে সেটি তারা দাবি করছেন। তারা বলছেন যে যেহেতু ঢাকা থেকে কর্মকর্তারা আসেন বা চেয়ারম্যান আসেন, এসে কিছুক্ষণ থাকেন বা কয়েকদিন থাকেন, এরপর তিনি আবার চলে যান, তো ঢাকা এবং 3 পার্বত্য জেলা বা খাগড়াছড়িতে অবস্থান নেওয়া, এই যে মাঝে দীর্ঘ সময়, সে দীর্ঘ সময় যে স্থবিরতা থাকে সেই স্থবিরতা কাটানোর জন্য আসলে চেষ্টা এখনো হয়েছে কিনা। ঠিক আপনাকে ধন্যবাদ কমল। আপনি স্যার এখানে আপনি আমাকে বলেন যে ভূমির যে সমস্যাটা, এই যে ভূমির যে নিয়মটা, তারা মালিকানা ফেরত পাবে, এটাই তো কি স্থানীয়রা, কথাটা আছে স্থানীয়রা, যে ওই যে চুক্তির যে ইয়েটা আছে, ধারাগুলোতে আছে, সেগুলো স্থানীয় ফেরত পাবে। সমস্যাটা কোথায় তাহলে? আমি আপনাকে আচ্ছা আমি একটু বিষয়টাকে বলি। ধরুন পার্বত্য চট্টগ্রাম যে 20 বছর ধরে 2 যুগ ধরে যে সহিংসতায় চলেছে, সেই সহিংসতার সময় কিন্তু এখান থেকে 1 লক্ষ মানুষ তারা চলে গেছেন আপনার রিফিউজি হয়ে, এবং যখন আমাদের এই চুক্তির আওতায় ফিরে এলেন 65,000 মানুষ ফিরে এসছেন। তার মানে আপনি খেয়াল করুন যে বাকি 35,000 মানুষ কিন্তু ফেরে নাই। হ্যাঁ, তারা যথেষ্ট আস্থা স্থাপন করতে পারে নাই বলে তারা এখনো ফিরে আসে নাই। হ্যাঁ, এই প্রসঙ্গটা আমরা কখনো কথা বলি না। এখন যে 65,000 মানুষ ফিরে এলেন, তারা ফিরে এসছেন একটা নেগোসিয়েশনের প্রসেসের মধ্যে দিয়ে। এই নেগোসিয়েশনের প্রধান বিষয়টা কি ছিল? যে তাদের দাবি ছিল যে তারা যেন নিজ বাড়িঘর, নিজ জমি জমায় ফিরতে পারেন এবং সেখানে শান্তিতে বসত করতে পারেন, এবং তারা যেন সেখানে পুনর্বাসিত হতে পারেন, তার জন্য তাদেরকে প্রয়োজনীয় সহযোগিতা যোগাতে হবে। এখন যে শান্তি চুক্তি হয়েছে তার আওতায় এই 65,000 শরণার্থী বাংলাদেশে ফিরে এসছেন। এই 65,000 শরণার্থী কি নিজের বাড়ি ঘরে ফিরে যেতে পেরেছেন? তারা কি তাদের জমি জমা ফেরত পেয়েছেন? তারা কি তাদের বাড়িঘর পুনর্নির্মাণ করতে পেরেছেন? একটু তদন্ত করে দেখুন। আমি মাননীয় প্রধানমন্ত্রীকে অনুরোধ করব, তার দৃষ্টি আকর্ষণ করছি খুব বিনয়ের সাথে, যে এটা খুঁজতেই পাওয়া যাবে যে সেটা করতে পেরেছেন কিনা। কেননা তাদের বাড়িঘর দখল করে আপনার হয় সেখানে সেনা ক্যাম্প হয়েছে, অথবা আপনার সেখানে দেখা গেছে যে সেখানে এই বাঙালি সেটলার যাদেরকে নিয়ে যাওয়া হয়েছিল রাষ্ট্রের উদ্যোগে, জিয়াউর রহমান ছিলেন 79 সাল থেকে আরম্ভ করে চলেছে অনেকদিন, তো সেইখানে তাদেরকে দেওয়া হয়েছে। তো এখন সেই সমস্ত জায়গাগুলো কিন্তু তাদের বেশিরভাগই এখন পর্যন্ত কিছু ফেরত পাননি, এবং তারা ফিরে এসছেন ভারত থেকে, কিন্তু তারা পার্বত্য চট্টগ্রামের মধ্যে কোনো ব্যবস্থাই করা হয় না। তাদের খুব সামান্য অংশ আপনার নিজ জায়গায় ফিরতে পেরেছেন, বাকিরা পারেননি। তারা এখন ইন্টারনাল ডিসপ্লেসড আছেন। আর গোটা পার্বত্য চট্টগ্রাম সহিংসতার সময়ে পার্বত্য চট্টগ্রাম থেকে সবাই তো দেশ ছেড়ে বাইরে চলে যাননি, কিন্তু নিজের বাড়ি ঘরেও অনেকে টিকতে পারেননি। তারা কিন্তু আপনার, এদেরকে আমরা বলি ইন্টারনালি ডিসপ্লেসড পারসন, অভ্যন্তরীণ উদ্বাস্তু হয়ে গেছেন।
তো এই অভ্যন্তরীণ উদ্বাস্তুর সংখ্যা কত এটা নিয়ে সরকার যে টাস্ক ফোর্স গঠন করেছে, সেই টাস্ক ফোর্সের একটা তালিকা করেছিল। সেই তালিকায় দেখা গেছে যে 90,000 পরিবার, আদিবাসী পরিবার, তারা কিন্তু অভ্যন্তরীণ উদ্বাস্তু। তো 90,000 যদি পরিবার হয়, তাহলে 90,000 আমাদের একটা পরিবারের গড় আয়তন হচ্ছে 5.5, তাহলে 5 9 45, 4.5 লাখ, 4.5 লাখ প্লাস 5.5, মানে প্রায় 5 লাখের বেশি মানুষ তারা কিন্তু অভ্যন্তরীণ উদ্বাস্তু। তো তারাও নিজের বাড়ি ঘরে যেতে পারে নাই। তো পার্বত্য চট্টগ্রামে যারা ফিরে এসছে 65,000 শরণার্থী, তাদের বেশিরভাগ যেতে পারে নাই। পার্বত্য চট্টগ্রামের অভ্যন্তরীণ উদ্বাস্তু 4.5 লাখ 5 লাখ, তারাও নিজেদের বাড়ি ঘরে যেতে পারে নাই। তাহলে পার্বত্য চট্টগ্রামের আদিবাসীরা কোথায় আছে আজকে শান্তি চুক্তির 20 বছর পরে? তারা কোথায় আছে? এই যে বিষয়টা, এটাকে কিন্তু গুরুত্ব দিয়ে যদি রাষ্ট্র না দেখে, তাহলে কিন্তু আবার উদ্বাস্তু তৈরি হবে। হ্যাঁ, এই বিষয়টা কিন্তু মনে রাখতে হবে। উদ্বাস্তু একবার ফিরে এসছে মানে এই না যে তারা আর কোনোদিন ফিরে যেতে পারবে না। তারা যদি এদেশে যে কথা দিয়ে, যে প্রতিশ্রুতি দিয়ে তাদেরকে নিয়ে আসা হয়েছিল, তা যদি না হয়, পূরণ না হয়, তাহলে তারা এই দেশে থেকে আবারও ফিরে যাওয়ার সম্ভাবনা কিন্তু উড়িয়ে দেওয়া যায় না। এবং বিশেষ করে যদি অস্থিরতা তৈরি হয়, যদি সেখানে আবার কোন রকমের কোন অস্থিরতা তৈরি হয়, তাহলে তারা আবারও চলে যাবেন, এরকম আশঙ্কা কিন্তু আছে। এবং এর যে কি আন্তর্জাতিক প্রতিক্রিয়া, সেটা কিন্তু সামাল দিতে হয় দেশের সরকারকে। সরকার সেগুলো ভালোভাবেই বোঝে। এটা একটা দিক। আরেকটা দিক হচ্ছে যে দেখুন, আপনি ভূমি জরিপের একটা প্রসঙ্গ তুললেন। আসলে ভূমি জরিপের কোন প্রসঙ্গ কিন্তু এখানে নাই এবং থাকার কথা নয়। এই প্রসঙ্গটা তুলেছিল আপনার আমাদের এই ভূমি কমিশনার, যারা পার্বত্য চট্টগ্রাম সম্পর্কে কিছু জানে না এরকম লোকজনকেও সরকার বিভিন্ন সময়ে নিয়োগ দিয়েছে। এবং এরকম একজন নিয়োগপ্রাপ্ত একজন চেয়ারম্যান, তিনি যে প্রশ্ন তুললেন যে পার্বত্য চট্টগ্রামে ভূমি জরিপ করা হবে। ভূমি জরিপের মধ্য দিয়ে কি হয়? ভূমি জরিপের মধ্য দিয়ে আসলে কোন জমিতে কে অবস্থান করছেন সেটাই কিন্তু চিহ্নিত হয়, এবং সেটা চিহ্নিত হওয়ার মধ্য দিয়ে এক রকমের দখলদারিত্বের আনুষ্ঠানিক স্বীকৃতি হয়। তো পার্বত্য চট্টগ্রামে তো রাষ্ট্রই দখলদারের ভূমিকা নিয়েছে। চট্টগ্রামে পার্বত্য পুরো জমি সরকারের মালিকানা নয়, এটাও আরেকটা মানে আমি বলবো ভুল প্রপঞ্চ ভাই। সেটার কথা আমি পরে আসছি, মালিকানা কার। তো সেইখানে আপনার যেটা হচ্ছে যে এই যে জরিপের যে প্রসঙ্গটা এসেছিল, এই জরিপ যদি করা হতো, তাহলে যেটা হতো যে এখন তো বেশিরভাগ জায়গাগুলোতেই ধরুন বাঙালি দখলদাররা, যাদেরকে রাষ্ট্র নিয়ে গেছে, গরিব মানুষগুলো, যারা বিভিন্ন চরের মানুষ, মানে প্রান্তিক এলাকার মানুষ, তাদেরকে নিয়ে যে যাদেরকে বসতি স্থাপন করেছে, তাদের দখলে আছে। হ্যাঁ, কিংবা সরকারি বিভিন্ন সংস্থার দখলে আছে। তো তারা তখন তাহলে সেই জিনিসটা এস্টাবলিশড হতো। এই জন্য আপত্তি তুলেছিলেন পার্বত্য চট্টগ্রামের মানুষজন এবং চুক্তি স্বাক্ষরকারী পার্বত্য চট্টগ্রাম জনসংহতি সমিতি। তারা বলেছিলেন যে চুক্তি অনুযায়ী কিন্তু আগে দরকার হচ্ছে আপনার ভূমি কমিশনের কাজটাকে সম্পাদন করা। যে ভূমি কমিশনের কাছে যেগুলো ডিসপিউটেড ল্যান্ড, সেগুলো ডিসপিউট আসবে, সেই ডিসপিউট রিজলভ করবে, নিষ্পত্তি করবে ভূমি কমিশন। এবং তারপরে আপনার ভূমি কমিশন নিষ্পত্তি হওয়ার পরে, এই ভূমি বিরোধ সেটা নিষ্পত্তি হওয়ার পরেই ভূমি জরিপ হতে পারে, তার মধ্যে দিয়ে আপনার দলিলটা হবে। সেটাই আছে, সেটাই কিন্তু এটাই কিন্তু আপনার আছে। তো কাজে আপনার ভূমি জরিপের প্রসঙ্গ মানে কোনো প্রাসঙ্গিকতা নাই এখন, এক। আর দুই নম্বর হচ্ছে মালিকানা কার, এটাও কিন্তু একটা বিতর্ক, আপনার বিতর্ক টানা হয়। এটা কিন্তু কোনো বিতর্কের বিষয় না, কারণ বলা হয় যে ওগুলো সব খাস জমি, এবং খাস জমি মানে এটা হচ্ছে সরকারের জমি। এই কনসেপ্টটাই হচ্ছে একটা ভুল কনসেপ্ট। কারণ সমতলের জন্য যেটা প্রযোজ্য, সেটা কিন্তু পাহাড়ের জন্য প্রযোজ্য নয়। সমতলের জন্য যে আইন, পাহাড়ের জন্য আইনটা বরাবরই আলাদা। এমনকি সমতলের আদিবাসীদের জন্য, হ্যাঁ, এমনকি সমতলের যে আদিবাসীরা, তাদের জন্য কিন্তু আলাদা মালিকানার বিষয় আছে। কাস্টমারি যে রাইট, হ্যাঁ, আপনার ঐতিহ্যগত যে ভূমি মালিকানা। সোজা কোথাও যদি বলি, কাগজবিহীন যে
মালিকানা সেই মালিকানার স্বীকৃতি কিন্তু আমাদের সমতলের আদিবাসীদের জন্য আছে, এবং এইটা একেবারে আপনার আন্তর্জাতিক স্বীকৃতি আছে, আন্তর্জাতিক স্বীকৃতি আছে। এবং আমাদের এইখানে 1850-এর দশক থেকে বিভিন্ন সময়ে যে প্রজাস্বত্ব আইনগুলো হয়েছে, সর্বশেষ যে প্রজাস্বত্ব আইন হলো আপনার, সর্বশেষ বলবো না, আমি বলবো যে আপনার 1950 সালে যে বঙ্গবাড়ি উচ্ছেদ, বঙ্গীয় প্রজাস্বত্ব আইন এবং বঙ্গীয় প্রজাস্বত্ব এবং বঙ্গীয় জমি অধিগ্রহণ এবং প্রজাস্বত্ব যে আইন হলো, সেই আইনের মধ্যেও কিন্তু আপনার 23টা আদিবাসী জাতির কথা উল্লেখ করে বলা আছে যে তাদের ভূমি ব্যবস্থাপনার বিশেষ ধরন আছে। তো সেই ক্ষেত্রে আপনার পার্বত্য চট্টগ্রামে ব্রিটিশ আমল থেকে যেটা আইন, যেটা 1900 সালের শাসন বিধিতে স্পষ্ট করে লিখিত আছে, সেটা হচ্ছে যে ওখানকার জমির মালিকানা হচ্ছে আদিবাসী কমিউনিটির, এবং সেখানে মালিকানাটা হচ্ছে আপনার কমিউনিটি মালিকানা, এবং সেখানে জমি হচ্ছে মৌজার জমি, মৌজার জমি। এবং মৌজায় যারা থাকেন, হেডম্যান থাকেন, তারা আপনার যেটা করে যে কোন জমিটা কে চাষ করবে, কোন জমিটা, কারণ ওখানে আপনার যে জুম চাষ, সেই জুম চাষের জন্য তো এক জমি বারবার চাষ করা যায় না, সেই ব্যবস্থাপনাটা তারা করে। সেই জন্য তারা সুপ্রাচীন কাল থেকে বালাম বই, বড় বড় ভলিউম বই, সেগুলোর মধ্যে দিয়ে কিন্তু সেগুলো তারা লিপিবদ্ধ করে, এবং ওই জমি হচ্ছে মৌজার জমি। কাজে ওখানে জমির মালিক হচ্ছে ওই মৌজার জনগণ কালেকটিভলি। কাজে ওই জমি সরকারের নয়, ওই জমি রাষ্ট্রের নয়। কিন্তু আমাদের রাষ্ট্র যে বাঙালির চোখ দিয়ে যে আপনার কাগজি মালিকানায় বিশ্বাস করে, কাগজি মালিকানা বাঙালিরও তো 100-100 বছর আগে ছিল না, ইংরেজরা এটা করেছে, এবং তার মাধ্যমে যে এখন কাগজি মালিকানা প্রতিষ্ঠিত হয়েছে, সেই অনুযায়ী আপনি বলতে চাচ্ছেন যে সমতল ভূমিতে যে আইন জমির যে ইয়াটা, সেটার সঙ্গে পাহাড়ি যে ইয়াগুলো আছে এবং আদিবাসীদের যে মানে নৃগোষ্ঠী যারা আছে, জাতিগোষ্ঠী বলে যারা আছে, তাদের সঙ্গে একই আর না। না, আপনার আইনটাই আলাদা, এবং পার্বত্য চট্টগ্রামে কোনো সরকারি জমি নাই, কোনো খাস জমি নাই। শেষ পর্যায়ে আছে, আপনার কাছে যাবো। দর্শক, আপনার পরিচয় দিয়ে প্রশ্ন করুন। কাজে ওখানে খাস জমি বলে যে বরাদ্দ দেওয়া হয়েছে। দর্শক, আপনার পরিচয় দিয়ে প্রশ্ন করুন। জি, আমি খাগড়াছড়ি থেকে রনি বলছি। জি, বলেন। আমার প্রশ্নটা হলো 1997 সালে যখন শান্তি সম্পাদন হওয়ার পর খাগড়াছড়ি স্টেডিয়ামে মাননীয় প্রধানমন্ত্রীর হাতে সন্তুলার অস্ত্র জমা দেন, ঠিক ওই দিনই প্রশিক্ষণ নেতৃত্বে এক বিদ্রোহী গ্রুপ, এরা রাস্তায় রাস্তায় সাদা কাপড়ের মধ্যে জেএসএস লেখা ছিল, এটা হচ্ছে ওদের মৃত্যুর নিশানা। তো আমার প্রশ্ন হলো যে যেদিন অস্ত্র জমা দিবে সেই দিনেই জেএসএস এর একটা অংশ, মেজর অংশ এরা বিদ্রোহ করে বসলো, তাহলে সন্তুলন মা কি পুরো টোটাল জনগোষ্ঠীর প্রতিনিধিত্ব করছেন? বাঙালিরা তো নাই, বাঙালিরা তো বিরোধিতা করেই আসছে, জেএসএস এর মেজর অংশটাও বিরোধিতা করে আসছে। এখন বর্তমানে 4টা গ্রুপ, আমরা ব্যবসায়ীরা 4 গ্রুপকে চাঁদা দিই, 5% করে 20%, উন্নয়ন কাজে 20% চাঁদা দিই, তাহলে কিভাবে উন্নয়ন সম্ভব এই পার্বত্য প্রোগ্রামে? ধন্যবাদ। উনি বলুক এটা। উনি যে প্রশ্নটা করেছেন যে আসলে ওই কি বলে চুক্তির সময় এটা অংশ আরো বৃহত্তর অধিকার কথা বলে এই কি বলে এই প্রতিবাদ তারা করেছিলেন, কিন্তু পরবর্তীতে আমরা দেখেছি যে আসলে বৃহত্তর অধিকার প্রতিষ্ঠার আন্দোলন সংগ্রামে তারা কিন্তু সেভাবে যান নাই। তাই উনি চাঁদাবাজির যে কথাগুলো বলেছেন, যেটা জনসংহতি সমিতি এবং পাহাড়ের মানুষেরা বারবার বলছেন, যেহেতু পার্বত্য চট্টগ্রামে আপনার আঞ্চলিক পরিষদ বা চুক্তি বাস্তবায়িত হয় নাই, তাদের হাতে কি বলে তাদের হাতে ক্ষমতা বা শাসনের যে ব্যবস্থা গ্রহণ করা হয় নাই, এবং তাদের হাতে দায়িত্ব হিসেবে বুঝিয়ে দেওয়া হয় নাই, অথবা আঞ্চলিক পরিষদ নিজেই কি বলে দুর্বল, তাদেরকে দুর্বল করে রাখা হয়েছে, সেই হিসেবে মূল দায়িত্ব তো তারা পালন করতে পারেন নাই। চুক্তি বাস্তবায়িত হলে হয়তো এই অভিযোগ দেওয়া যেত যে যেহেতু আঞ্চলিক পরিষদ বা পাহাড়ের মানুষেরাই এখন নিজেদেরকে শাসন করছেন, তাদেরকে এই ধরনের চাঁদাবাজি বা অন্যান্য বিশৃঙ্খলা দায়িত্বগুলো নিতে হতো। কিন্তু তারা নিজেরাই বারবার বলছেন যে তারা নিজেরা বরং এই যে ধরনের অরাজকতা বা চাঁদাবাজি এইসবের বিরুদ্ধে তারা আন্দোলন করছেন, কাজ করছেন। এবং আমি মনে করি যদি এই ধরনের কোনো ঘটনা ঘটে থাকে, সেগুলো তো দেখার দায়িত্ব হলো রাষ্ট্রের,
কারণ পার্বত্য চট্টগ্রাম তো রাষ্ট্রের বা সরকারের অধীন, এবং পার্বত্য চট্টগ্রামে যে শাসন ব্যবস্থা প্রতিষ্ঠা হওয়ার কথা ছিল সেই শাসন ব্যবস্থা প্রতিষ্ঠিত হয় নাই। সেই কারণে আমি মনে করি এটা তাদের উপরে দায় চাপানো যাবে না। যদি চুক্তি পূর্ণ বাস্তবায়িত হতো, তারা তাদের অধিকার বা ক্ষমতা প্রয়োগ করতে পারতেন, তখনও তো বলা যেত যে না। শুনুন, এখানে একটা জিনিস আছে যেটা আমিও জানি, ওখানে যখন গেছি 2-3 বার, তো আমি ওখানে দেখেছি যে একটা আমাদের ওষুধ কোম্পানিগুলার বিভিন্ন রিপ্রেজেন্টেটিভদের যে গাড়িগুলো সরবরাহ লাইনে যে সব আমাদের এখান থেকে যেটা যায় প্রত্যেকটা, এবং আমাকে ড্রাইভার গুলো বলেছে তো স্যার এখানে যাবো, এই কোনায় থাকবে, ওই কোনায় একটা কাগজ দিয়ে দিবে, এইখান থেকে ওই কোনায় কাগজ দিলে কাগজটা যখন দিবে তখন তার সাথে টাকা দিতে হবে। এবং আমাদের পুরো সর্বলাইনে যত জিনিস আমাদের এখান থেকে যায়, চট্টগ্রাম থেকে যায়, প্রতিটা জিনিসের উপরে তারা এরকম একটা ধার্য করে রেখে দিচ্ছে। ছবি দেখার দায়িত্ব তো রাষ্ট্রের বা সরকারের। আমাদের এখানেও তো হয় যে দেখা যায় না, ঈদের সময় ঘাটে ঘাটে চাঁদা দিতে হয়, বা যেটা আমরা খবরের কাগজে আমরা খবরের কাগজে বলতে প্রতিবাদ হচ্ছে, ওইখানে কিন্তু প্রতিবাদ করার সুযোগটা সেখানে আপনার পাহাড়ের মানুষের উপরে তো এইসব বিষয় দেখার বা ক্ষমতা তো দেওয়া হয় নাই। সেই জন্য এই কাজগুলো যাদের দেখার কথা সেটা অবশ্যই রাষ্ট্র বা সরকার বা প্রশাসনের দেখার কথা। এটা আমি একটু যোগ করতে চাই ভাই। হ্যাঁ, আমি খাগড়াছড়ির রনি ভাইয়ের দৃষ্টি আকর্ষণ করে বলছি যে রনি ভাই, আপনার তথ্যের মধ্যে একটা ভুল আছে, যে আপনার প্রসিদ্ধ খিসার সাথে যারা গেছিল সেটা পার্বত্য চট্টগ্রাম জনসংহতি সমিতির মেজর অংশ কোনোভাবেই হতে পারে না। একটা অংশ গেছে না, ওই প্রসিদ্ধ খিসা তখন ছিল ছাত্র নেতা, এবং তার সাথে কয়েকজন ছাত্র নেতা গেছিল। জনসংহতি সমিতির কেন্দ্রীয় কমিটির কোন সদস্য, একজন সদস্য প্রসিদ্ধ খিসার সাথে যায় নাই। কাজেই আপনার ছাত্র সংগঠনের কয়েকজন বেরিয়ে যে আপনার আলাদা একটা অবস্থান নিয়েছিল, এবং প্রথম যারা আপনার এই যে ইউপিডিএফ গঠন করেছিল তারা অনেকেই আপনার সরকারি দলের ছাত্র সংগঠনের সাথেও যুক্ত ছিল। আমাদের কাছে কিন্তু তার এভিডেন্স আছে। হ্যাঁ, কাজেই আপনার এরা গঠিত হয়েছিল কোথা থেকে, কেন, কিভাবে, সেটা নিয়ে অনেক প্রশ্ন আছে। তো কাজেই আপনার সেটা একটা স্প্লিন্টার গ্রুপ, কয়েকজন ছাত্র, মূল ছাত্র সংগঠন সন্তুল আহমদের সাথেই ছিলেন, এটা একটা ব্যাপার। আরেকটা হচ্ছে যে আপনি বললেন 4 গ্রুপ হয়েছে। আমরা কিন্তু পার্বত্য চট্টগ্রাম সম্পর্কে আমরা যারা খোঁজ খবর রাখি, আমরা জানি যে আপনার এর মধ্যে ইউপিডিএফ মোটামুটি শক্তিশালী হচ্ছে শুধুমাত্র খাগড়াছড়িতে এবং রাঙামাটির কিছু এলাকায়। বান্দরবনে আপনি আছেন, বান্দরবনে কিন্তু ইউপিডিএফ নাই। আর ইউপিডিএফ ভেঙে যে আরেকটা গ্রুপ হয়েছে সম্প্রতি, তারাও নাই। এবং ওখানে যে মানবেন্দ্র নারায়ণ লার্মা গ্রুপ আছে পিসিজিএসএস এর, তারাও কিন্তু বান্দরবনে নাই। কাজে আপনি যে 4 গ্রুপকে চাঁদা দিলেন, যে গ্রুপ বান্দরবনে যে 3টা গ্রুপই নাই, আপনি কাকে চাঁদা দিলেন 5% করে? খাগড়াছড়ি বলেছেন, খাগড়াছড়ি হলো অন্য কথা। আচ্ছা, ঠিক আছে। তো এটা একটা আরেকটা জিনিস যেটা আমি হয়তো শুনতে ভুল করেছি ওটা। আচ্ছা, আরেকটা কথা যেটা, সেটা হচ্ছে যে আপনার চাঁদাবাজি তো ভাই খুবই অগ্রহণযোগ্য বিষয়। নিশ্চয়ই আপনার এগুলো বন্ধ হওয়া দরকার, কিন্তু এটা বন্ধ করার দায়িত্ব কিন্তু সরকারের, রাষ্ট্রের। আমি বলি, আমি তো ঢাকা বিশ্ববিদ্যালয়ে পড়াই, ঢাকা বিশ্ববিদ্যালয়ের আশেপাশে যত চাঁদাবাজি হয়, যে ব্যবসায়ীরা, তারা তো নিত্যক্ষণ এই অভিযোগগুলো করছেন ছাত্রদের উপরে, এবং আপনার গাড়ির সাথে পরিবহন সেক্টরে যে চাঁদাবাজি, হ্যাঁ, এবং তার সাথে যে পুলিশের চাঁদাবাজি এবং বিভিন্ন আপনার সংগঠনের যে চাঁদাবাজি, হ্যাঁ, সেগুলো সম্পর্কিত বিস্তর অভিযোগ সারা দেশে আছে। এটাকে বন্ধ করা দরকার। জি, আমি মনে করি যে পার্বত্য চট্টগ্রামে যদি আমরা উন্নয়ন শান্তি প্রতিষ্ঠা করতে চাই, প্রথমত আবার আমি বলবো যে মাননীয় প্রধানমন্ত্রী এবং বর্তমান সরকারে যারা আছেন, যারা চুক্তি করেছিলেন, তাদের সাথে নতুন করে একটা আলোচনা বা সংলাপ হোক, উচ্চ পর্যায়ের একটা সংলাপ হওয়া দরকার। এবং আজকে যে বইটি জনসংহতি সমিতি বের করেছেন, সেখানে কিন্তু ওনারা পরিশিষ্টে পার্বত্য চট্টগ্রাম চুক্তি বাস্তবায়নের জন্য যে যেসব আইনগুলো সংশোধন করা দরকার, সবগুলো কিন্তু তারা তুলে ধরেছেন। তারা কিন্তু সরকারকে সহযোগিতা করছেন। তারা বলছেন যে এই আইনটা সংশোধন করা দরকার, যেমন পুলিশ অ্যাক্ট সংশোধন করা দরকার, ইউনিয়ন পরিষদ আইন সংশোধন করা দরকার। আমি সবগুলো বলছি না, বা বন আইন সংশোধন করা দরকার, এরকম অনেকগুলো কথা তারা কিন্তু বলছেন। আচ্ছা, 5 মিনিটে একটা জিনিস বলি, সেটা হলো যে জেলা পরিষদ এটা হয় না কেন, ইলেকশনটা হয় না, জেলা পরিষদ নির্বাচন হয় না, কারণ এবং এটা সংসদে নির্বাচন হচ্ছে, জেলা পরিষদের নির্বাচন হচ্ছে। জেলা পরিষদ নির্বাচন হওয়ার কারণ হলো এইটা কোথায় যেহেতু জেলা পরিষদ নির্বাচন হচ্ছে না, যে সেই কারণে সকল দল, যে দলই ক্ষমতায় আসুক,
এখন যারা তারাও তাদের লোকজনকে সেখানে বসাচ্ছেন, এবং আগে যারা ছিলেন তারাও তাদের লোকজনকে সেখানে বসিয়েছেন। এটা করলে তো তাদের সুবিধা হয়, কারণ অনির্বাচিত যারা তাদের তো তারা তো অনেক কিছু বলতে পারে, কারণ জনগণের কাছে তারা দায়বদ্ধ না। নির্বাচন কেন হয় না তার একটা বড় একটা প্রতিবন্ধকতার কথা আমরা শুনেছি, সেটা হলো যে ভোটার তালিকা নিয়ে একটা সমস্যা। কিন্তু আমি মনে করি ভোটার তালিকা নিয়ে সমস্যা হওয়ার কথা না, সাংবিধানিক ভাবেও এটা সাংঘর্ষিক না। অনেকে বলেন যে একই দেশে দুই ধরনের ভোটার তালিকা কেন হবে, কিন্তু আমরা খোঁজ নিয়ে দেখেছি এবং এই বিষয়ে গবেষণা হয়েছে, বিশ্লেষণ করা হয়েছে, অন্যান্য দেশের উদাহরণ আমরা দিয়েছি যে এখানে যে চুক্তি হয়েছে সেই অনুযায়ী জেলা পরিষদ নির্বাচন বা আঞ্চলিক পরিষদ নির্বাচনের সময় স্থায়ী বাসিন্দাদের নিয়ে একটা ভোটার তালিকা হওয়ার কথা, সেটা এখনো তৈরি হয় নাই। এবং এক্ষেত্রে অনেকে আইনগত ব্যাখ্যা দেন, কিন্তু আমি মনে করি সরকার যদি আন্তরিক হন এই নিয়েও তো আমরা কথা বলতে পারি, ঠিক আছে কোথায় কোথায় সমস্যা আছে আসলে এটা নিয়ে কথা বলি। এবং জেলা পরিষদ এই নির্বাচন, এইসবের নির্বাচন তো পাহাড়ি মানুষেরা আজকেও তো কি বলে জনসংহতি সমিতির সভাপতি শ্রী জ্যোতিরেন্দ্র বুদ্ধিপুর আজকেও বলেছেন যে এখানেও কি বলে নির্বাচন কোনো সরকারি নির্বাচন দিচ্ছে না, এমনকি নির্বাচন না দিয়ে আর অনির্বাচিত সদস্যদের সংখ্যা আরো বৃদ্ধি করা হয়েছে, সেখানে নিজেদের লোকদেরকে হয়তো কি বলে সেই সব জায়গায় বসানো হয়েছে। সবকিছু মিলে পজিটিভলি যেটা আমরা বলি সেটা হলো যে মাননীয় প্রধানমন্ত্রী এবং সরকার প্রধান এবং সুশীল সমাজকে আমি বলবো, যারা পাহাড়ে এবং বাংলাদেশে, আমরা সবাই জানি যে পাহাড়ের সমস্যা শুধু পাহাড়ি মানুষের সমস্যা না, বা পার্বত্য চট্টগ্রামের সমস্যা, জাতীয় একটা সমস্যা। এই সমস্যা সমাধানের জন্য আসুন আমরা সবাই নতুন করে, যদি আমাদের বিতর্ক থাকে আমরা বিতর্ক করি, নতুন করে একটা সংলাপ শুরু করি, ইতিবাচক সংলাপ শুরু করি এবং আন্তরিকতার সঙ্গে আমরা এই সমস্যা সমাধান করি, যাতে আগামী বছর আমাদেরকে একই কথা বলতে না হয়। তো আমাদের সময় শেষ হয়ে গেছে। আমি এক মিনিট বলি। আমি মনে করি যে আপনার পার্বত্য চট্টগ্রাম চুক্তি বাস্তবায়নের জন্য যে কমিটি আছে, এই কমিটি কিন্তু গত 20 বছরে বোধহয় 3-4 বারের বেশি বসেনি, এবং এই কমিটিটা পুনর্গঠন করা দরকার। এবং এই কমিটি একটা আপনার হেভিওয়েট কমিটি, হ্যাঁ, এই কমিটিকে সাপোর্ট করার জন্য একটা টাস্ক ফোর্স দরকার। তো এইখানে যারা আপনার গুরুত্বপূর্ণ এবং এই বিষয়টা জানেন সরকারের মধ্যে, তাদেরকে নিয়ে কিন্তু একটা টাস্ক ফোর্স গঠন করে যদি এই চুক্তি বাস্তবায়ন কমিটিটাকে পুনর্গঠন করা হয়, তাহলে হয়তো আপনার শান্তি চুক্তি বাস্তবায়নের প্রক্রিয়াটা একটু আপনার গতিবেগ পেতে পারে। আর সাধারণ প্রশাসন এবং আইন শৃঙ্খলা সহ যে গুরুত্বপূর্ণ বিষয়গুলো, বন ও পরিবেশ, পর্যটন, যেগুলো নিয়ে আপনার যেগুলো এখনো হস্তান্তর করা হয় নাই, এগুলো হস্তান্তর করা দরকার এবং এই জায়গাগুলো পরিপূর্ণভাবে করা দরকার। যদি বলি, ভূমি কমিশন চেয়ারম্যানের পদ কিন্তু খালি আছে 3 মাস ধরে, তো ভূমি কমিশনের চেয়ারম্যান নিয়োগ করা হবে। আমি মনে করি একজন ভালো মানুষ, সুন্দর মনের মানুষ, প্রগতিশীল সংবেদনশীল মানুষকে ভূমি কমিশনের চেয়ারম্যান নিয়োগ করা হবে, আলোচনা করেই করা দরকার আঞ্চলিক পরিষদ। আমাদের সময় শেষ হয়ে গেছে, আপনাকে ধন্যবাদ। পাশাপাশি আমি কমলদেরকে ধন্যবাদ জানাচ্ছি, রাঙ্গামাটি থেকে আমাদের সাথে যোগ দিয়েছিলেন। সবাইকে শুভেচ্ছা জানিয়ে শেষ করছি আজকের সম্পাদকীয়। আগামীকাল আবারও দেখা হবে রাত 10টায়, দেখার আমন্ত্রণ রইল। শুভরাত্রি।